সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ রাজদরবারের একটি এক্সক্লুসিভ পর্ব। আজকে আমরা যখন এখানে বসে রাজদরবার এক্সক্লুসিভ প্রোগ্রামটি করছি, একদমই সিলেট আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে। এই বছর 5 ডিসেম্বর 2019 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগরের একই সাথে সম্মেলন। বিশেষ এই সময়টিতে বাংলা ভিউ রাজদরবারের বিশেষ এই আয়োজনে আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। চলুন দর্শক, আমরা আজকের এই এক্সক্লুসিভ পর্বে তার সাক্ষাৎকারটি গ্রহণ করি। জনাব বদরউদ্দিন আহমদ কামরান, আপনাকে রাজদরবার অনুষ্ঠানে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি জানেন আজকে আমরা যে সময়টিতে কথা বলছি, সম্মেলনকে একদমই সামনে রেখে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সদস্য, নিশ্চয়ই ব্যস্ততম সময় পার করছেন। সার্বিকভাবে 5 ডিসেম্বরের সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে আমি আজকে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই 30 লক্ষ বীর শহীদান এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জত এবং সম্মানের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজকের দিন আমাদের বিজয়ের মাসের প্রথম দিন। তো সেই উপলক্ষে আমি বাংলা ভিউ রাজদরবারের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আছেন, এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বলেছেন যে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের আমাদের ত্রিবার্ষিক সম্মেলন 5 ডিসেম্বর, অর্থাৎ অত্যন্ত আসন্ন। তো সম্মেলনকে নিয়ে আমরা এখন খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন এবং আপনারা জানেন যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এই সংগঠনে সর্বপর্যায়ে সর্বস্তরে আমাদের নেতাকর্মীরা রয়েছে। এই সম্মেলনকে ঘিরে এখন মানুষের মধ্যে একটা আগ্রহ যেভাবে, ঠিক সেইভাবে আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তারাও অনেকটা আনন্দের মধ্যে, উৎসব মুখর একটা পরিবেশ আমরা বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। একটা সম্মেলনের বিভিন্ন দিক থাকে। একদিকে যেমন একটা সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব আসে, নতুন নেতৃত্ব আসে, নেতৃত্বের পরিবর্তন হয়। আবার একটা সম্মেলন তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে অনেক ভূমিকা রাখে এবং এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে সিলেট শহরে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, একটা সাজসজ্জা। লক্ষ্য করবেন যে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড, বিভিন্ন তোরণ নির্মাণের মধ্য দিয়ে সম্মেলন স্থান এবং সিলেট শহরকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো কিন্তু সম্মেলনের একটা অংশ। তো এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এবার প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তাদের সম্মেলন করতে যাচ্ছে। অন্য সময়গুলোতে রেজিস্ট্রারি মাঠ, রেজিস্ট্রারি মাঠ বা একটা সময় সারদা হল, এরকম স্থানে সম্মেলন হতো। এবারই আমরা প্রথম এই সম্মেলনটা আমরা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে করতে যাচ্ছি। এটাও একটা ঐতিহাসিক বিষয় এবং আমাদের এই বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়। তো আমি সব কিছু মিলিয়ে বলবো যে আমরা এখন অত্যন্ত ব্যস্ততার সময় পার করছি। আমাদের ডেলিগেট কাউন্সিলর ভাইরা বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আসবেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আসবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা এই সম্মেলনটাকে প্রাণবন্ত করতে চাই। এই সম্মেলনটা যাতে সুন্দরভাবে উপস্থাপিত হয়, আমরা সেই লক্ষ্যে এখন কাজ করে যাচ্ছি। আপনি যখন বলছিলেন যে ত্রিবার্ষিক সম্মেলন, তখন একটি প্রশ্ন আসে যে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন জেলা এবং মহানগর ইউনিটগুলোর হওয়ার কথা 3 বছর পরে। আমরা যদি সিলেটের অবস্থাটা দেখি তাহলে দেখা যায় জেলার হচ্ছে 11 বছর পর, মহানগরের 8 বছর পর। এই ব্যাপারে আপনার বক্তব্য বা ব্যাখ্যাটা কি? আপনি সঠিক কথাই বলেছেন। আপনি জানেন যে আমাদের এই যে মহানগরের কমিটিটা, এই কমিটিটা 2011 সালে এটা অনুমোদন হয়। তো সেই হিসাবে আমাদের 8 বছর হয়ে গেছে। 11 সালের পরে 2013 সালের যে পার্লামেন্ট নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষ আবার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তাদের রায় জানালেন, সমর্থন জানালেন। সেই সরকার গঠনের পরে সেই সময়ে বিএনপি জামাত
জোট। সারা দেশব্যাপী যেভাবে তাণ্ডব শুরু করলেন, মানুষ হত্যা, মানুষকে গাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে গাড়ির মধ্যে আগুন দেওয়া, পেট্রোল বোমা, বৃক্ষনিধন, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য যা যা করার দরকার সব কিছুই করলেন। সেই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে আমাদেরকে সেই সময় কাজ করতে হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমাদের এই সম্মেলনটা দেরিতে হয়েছে। এখন যেহেতু আমাদের জাতীয় সম্মেলন সামনে এবং ইতিমধ্যে সিলেটে বিভাগীয় প্রতিনিধি সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দেরা উপস্থিত হয়ে আমাদেরকে সকল ইউনিটের সম্মেলন করতে তারা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটাকেই সামনে রেখে আমরা জাতীয় সম্মেলনের আগে যাতে আমাদের সম্মেলন সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে আমরা জেলা এবং মহানগর কাজ করে যাচ্ছি। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সভাপতির পদে আছেন। এখানে একটি বিশাল সাংগঠনিক দায়িত্ব থাকে, অনেকগুলো সাংগঠনিক দায়িত্বের মধ্যে অন্যতম একটি দায়িত্ব থাকে এর অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ওয়ার্ড কমিটিগুলো করে দেয়া। সেক্ষেত্রে কতটুকু সফল হতে পেরেছেন? আমরা আমাদের 27টি ওয়ার্ড সিলেট মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত 21টি ওয়ার্ডের সম্মেলন আমরা আগেই সম্পন্ন করেছিলাম। আর গত এক মাসে আমরা বাকি যে 6টি ওয়ার্ড ছিল এই 6টি ওয়ার্ডের সম্মেলন আমরা সম্পন্ন করেছি। আমরা এক কথায় বলবো যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা অত্যন্ত খোলামেলাভাবে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের সম্মেলন আমরা সম্পন্ন করেছি। আজকে পুরো বাংলাদেশে যখন আওয়ামী লীগ একটি ফুরফুরে মেজাজে আছে তখন একটি বিষাদের জায়গা হতে পারে যে এটি আসলে একটি অভিযোগ বলা যায়, বিভিন্ন মিডিয়াতে আসে বা জনশ্রুতি আছে যে সুদিনের বন্ধু সে যে অনেকেই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হচ্ছেন, হাইব্রিড বলা হয় তাদেরকে। আপনার নেতৃত্বে থাকাকালীন সময়ে সিলেট মহানগরে বা পুরো সিলেটে এ ধরনের তৎপরতা কি চোখে পড়লে সেটি প্রতিরোধে আপনারা কি করেছেন? দেখেন, আমি আপনাকে বলতে পারি যে সিলেট মহানগর আওয়ামী লীগে আমাদের যে কমিটি আছে এই কমিটিতে এই ধরনের হাইব্রিড বা অনুপ্রবেশকারী বলতে আপনারা কাউকে দেখাতে পারবেন না, কারণ এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই অত্যন্ত সজাগ ছিল। আমি এটা বলি না যে অনেক হাইব্রিড আমাদের মধ্যে আসে নাই বা অনেক অনুপ্রবেশকারী আসে নাই, এটা যারা করেন তারা আদর্শিক করতে যেটা রাজনীতি বোঝায় সেটা নয়, সেটা তাদের ব্যক্তিগত স্বার্থে তারা দেখা যাচ্ছে যে তারা দল বদল করছেন, আগে এক দল করতেন এবং এখন আসে আওয়ামী লীগের সাথে বা আমার আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন যারা আছে। তো আমি আগেই বলেছি এই সংগঠনটা অনেক বিশাল সংগঠন, আমাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো অনেক বড়, সেখানে অনেকেই হয়তো বিভিন্নভাবে এসেছেন। কিন্তু এই বিষয়ে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স এই ব্যাপারে বলেছেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছি যে আমরা আমাদের সম্মেলনের পরে আমি আমার কথাই বলবো, নেতৃত্বে থাকি বা না থাকি, আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার অবস্থান যেখানেই থাকুক সেখান থেকে অনুপ্রবেশকারী বা দুর্নীতিবাদ সন্ত্রাসী যারা আছে এই সমস্ত ব্যক্তিবর্গ যাতে আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের সুনামকে নষ্ট করতে না পারে সে ব্যাপারে আমরা কাজ করছি। একটি ব্যাপার বিগত কয়েক বছর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে পরিলক্ষিত হচ্ছে, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তরুণ নেতৃত্বকে উৎসাহিত করছেন, এমনকি অনেক তরুণ এমপিদেরকে আমরা দেখেছি বিগত নির্বাচনে। সেই জায়গায় একটি আধুনিক সিলেট গড়ে তুলতে যারা যুগোপযোগী তরুণ সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আওয়ামী লীগে নিয়ে আসার বা ভালো জায়গায় বসানোর কোনো ধরনের পরিকল্পনা আপনাদের আছে কিনা? আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল ঢাকা উত্তর এবং দক্ষিণের যে সম্মেলন হলো সেই সম্মেলনে যে নেতৃত্বটা এসেছে সেটাও প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে শক্তি, এই শক্তি ভালো কাজ করতে সক্ষম হয়। তো আমরা মনে করি যে বর্তমানে যে আওয়ামী লীগের যে কমিটি আছে এই কমিটিতে আমাদের অনেক প্রবীণ আছেন, অনেক নবীনরাও আছেন। এই প্রবীণ এবং নবীনের সমন্বয়ে আগামী দিনে আওয়ামী লীগের আমাদের মহানগর বা জেলার কমিটিগুলো যদি আমরা সুন্দরভাবে গঠন করতে পারি তাহলে আমার বিশ্বাস যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে যেভাবে হাসি ফোটাতে চাচ্ছেন এবং যে উন্নয়ন তিনি শুরু করেছেন তার ধারাবাহিকতাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে এবং তৃণমূল পর্যায়ে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা রয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। রাজনীতিতে আপনার একটি বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, আপনি একসময় সিলেট পৌরসভা হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন,
পরবর্তীতে সিটি কর্পোরেশন হয়েছে, মেয়র হয়েছেন, অর্থাৎ জনপ্রতিনিধিত্বের জায়গায় একটা বিশাল সময় জুড়ে ছিলেন। তারও পরবর্তীতে মূল দলের রাজনীতির সাথে এখনও আছেন মহানগরের সভাপতি হিসাবে, আবার কেন্দ্রীয় সদস্য হিসাবে। বেশ জনশ্রুতি আছে, জোরে সোরেই শোনা যাচ্ছে এবছর পদোন্নতি পেতে যাচ্ছেন আপনি। সেই ক্ষেত্রে আসলে নিজের প্রত্যাশাটি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, মানুষ প্রত্যাশার মধ্যে বেঁচে থাকে, সবারই একটা প্রত্যাশা থাকে, আশা থাকে, তাই না? তো সেখানে যদি আমি একটা কিছু আশা করি, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আশা। আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সারা বাংলাদেশের আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, মহানগর, জেলা, প্রত্যেকটি রাজনৈতিক আমাদের যে সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সদস্য, প্রত্যেকটি বিষয়ে তিনি কিন্তু খোঁজখবর রাখেন। তো সেই দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে আপনি যেটা বলছেন, প্রত্যাশা মানুষ থাকে, আমারও থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে রাজনীতির কারণে যখন যেখানে যে অবস্থায় আমাকে তিনি রাখতে চাইবেন, রাখবেন, আমি সেখানে সেই অবস্থায় থেকেও আমি কাজ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। জি, আরেকটি বিষয় যেটি সাম্প্রতিককালের অত্যন্ত আলোচিত বিষয়, যে বিভিন্ন বলা হয় যে বিভিন্ন মিডিয়া থ্রুতে আমরা দেখেছি যে সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে অনেকেরই এখন ভয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে যে শুদ্ধি অভিযান এবং শেখ হাসিনা হার্ডলাইনে, এরকম বিভিন্ন শিরোনাম আমরা দেখি। সেই ক্ষেত্রে একজন জনতার নেতা বদরুদ্দিন কামরান কোনো ধরনের ভয়ে কিংবা আশঙ্কায় আছেন কিনা? দেখেন, আমি এই ব্যাপারে বলবো, 1974 সালের দিকে জাতির জনক বঙ্গবন্ধু যখন বিভিন্ন জনসভায় বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বক্তৃতা করতেন, তখন তিনি একটি কথা বারবার বলতেন যে নেতাকর্মীদেরকে আত্মসমালোচনা করতে হবে, আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি করতে হবে। আমার কাছে মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সেই বাণীটাকে এখন আমাদের সকল নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে এই সিলেটে ছোট থেকে বড় হয়েছি, রাজনীতি করে আসছি, জনপ্রতিনিধি ছিলাম, আমার জ্ঞান বিশ্বাস মতে এই ধরনের অনেক কোনো কর্মকাণ্ডের সাথে আমার সম্পৃক্ততা নেই যেখানে আমি ভয় করব। কারণ আমার এই ব্যাপারে এটাই আমি বলতে চাই যে আমি সবসময় আমার আদর্শকে সামনে রেখে, আমার শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে, জনগণকে পুরোপুরি সম্মান দিয়ে, যাতে আমার কোনো কাজে আমার দলের কোনো দুর্নাম না হয়, তার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে আমি খুব একটা যে আমি যে বইয়ের মধ্যে আছি এটা আমি বলছি না। জি, নিঃসন্দেহে, কারণ স্বচ্ছতা ধরে রাখলে আসলে ভয়েরও কিছু নেই। সিলেটের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের কোনো একজন দায়িত্বশীল নেতাকে বলতে শুনেছি যে রাজনীতির মাঠের পাকা খেলোয়াড়, রাজনীতির মাঠে একজন মেসি বদরুদ্দিন আহমেদ কামরান। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একজন বদরুদ্দিন আহমেদ কামরান দীর্ঘদিন ক্ষমতার বিভিন্ন পর্যায় থেকে সিলেটের জন্য অনেক কিছু আপনি করেছেন, কি করতে পারেননি যেগুলো আগামী দিনে আরও ভালো কোনো জায়গায় আসলে সিলেটের জন্য করার স্বপ্ন দেখেন? দেখেন, আমি 1995 সালে যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, 2002 সালে যখন আমি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হই, তখন কিন্তু সরকার ছিল আমার বিপরীতে, অর্থাৎ তখন বিএনপি জোটের সরকারের সময় আমাকে দায়িত্ব পালন করতে হয়। সেই সময় আপনারা অনেক পত্রপত্রিকায় লিখেছেন, আপনার সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখেছেন যে আমি সেই সময়ে সিটি কর্পোরেশনের মেয়র থাকলেও আমাকে অতিক্রম করে বা আমাকে উপেক্ষা করে অন্য কেউ বা কারা সেখানে কাজ করার চেষ্টা করেছেন। দুঃখজনক হলেও সত্য, সিটি কর্পোরেশন যে কাজ করার কথা সেই ফান্ড সিটি কর্পোরেশনকে না দিয়ে সেই সময় এলজিডি জেলা পরিষদকে দিয়ে সেই কাজগুলো করানো হয়েছে। তো যার কারণে আমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন যেটা ছিল সিলেটের মানুষকে নিয়ে, আমি হয়তো পুরোপুরি সেটা করতে পারি নাই। তবে একটা কথা আপনাদের আমি সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে বলবো যারা এই বাংলা ভিউ রাজ দরবার অনুষ্ঠান দেখছেন, যে আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখনই কিন্তু এটা সিটি কর্পোরেশন উন্নীত হয়। সুতরাং সিটি কর্পোরেশনের যে অবকাঠামোগত উন্নয়ন 27টি ওয়ার্ডকে নিয়েছিল, সেই কাজগুলো কিন্তু আমি তৃণমূল পর্যায় থেকে শুরু করেছি। অর্থাৎ 27টি ওয়ার্ডেই কিন্তু উন্নয়নের যে জিনিসটুকু, যেমন রাস্তা ছিল না, ঘাট ছিল না, পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন পাড়া, আপনি আজকে মহানগরের বিভিন্ন পাড়া মহল্লায় যান, কোথাও আপনার একটা কাঁচা রাস্তা আপনার দেখবেন না। এইগুলো আমি সমস্ত জিনিসগুলো করেছি। আমি আপনার টিউবওয়েল
আমি যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমি যেটা আমার সময় আমি করেছি। আমি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আমি সহযোগিতা করেছি। খেলাধুলার ব্যাপারে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনটাকে আমি গণমুখী করার চেষ্টা করেছিলাম, যাতে সাধারণ মানুষ অর্থাৎ এই মহানগরীর সম্মানিত বাসিন্দা যারা আছেন তারা যাতে মনে করেন যে এটা কোনো প্রশাসকের কার্যালয় নয়, এটা জনপ্রতিনিধির কার্যালয়, তাদের নির্বাচিত প্রতিনিধির কার্যালয়। সেখানে গিয়ে যাতে তারা তাদের সুখ দুঃখের কথা বলতে পারেন, এইভাবে আমি এই সিলেট সিটি কর্পোরেশন এই যে আজকের যে নগর ভবন, সেই নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আমি যে বিশাল যে কর্মযজ্ঞগুলো ছিল সেগুলো আমি বিগত দিনে আমি মোটামুটি সম্পন্ন করেছি। তারপরও বলবো যে আমার প্রত্যেক মানুষের একটা পরিকল্পনা থাকে, একটা শখ থাকে, মধ্যখানে আমি নির্বাচিত হতে না পারায় সেই জিনিসগুলো আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেগুলো আমি সেভাবে করতে পারি। জি, আরও একটি জনশ্রুতি আছে সিলেটে এবং এটি অনেকটা পরীক্ষিত বিষয় বলা যায় যে একজন চায়ের দোকানদার থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার জন্যই আসলে দুয়ারটি খোলা থাকে বদরুদ্দিন আহমদ কামরানের। আপনাকে জনতার কামরান বলা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। সর্বশেষ একটি অনুরোধ এবং আগ্রহের জায়গা, আমরা যদি আজকে একটু ভিন্ন স্টাইলে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটাই। আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আপনি বিভিন্ন দেশাত্মবোধক বা দলীয় সঙ্গীত পরিবেশন করেন। বাংলাভিউর রাজদরবারের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আজকে বিদায়টি নেই আমরা আপনার গাওয়া কোনো কণ্ঠে কোনো গান শুনে দেখেন, আমি একটু কথা বলি। আপনি যারা বলেছেন যে আমাকে অনেকেই জনতার কামরান বা ইত্যাদি বলেন, আমি মানুষের কাজ করাটাকে ইবাদত মনে করি। আমি সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় নিজেকে লালন পালন করার চেষ্টা করি। আমার কাছে মানুষ আশরাফুল মখলুকাত অনেক বড়। তিনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের সেটা বড় বিষয় নয়। উনি কতটুকু ধনী আর কতটুকু গরিব সেটা আমার বিবেচনায় না এনে একজন মানুষকে মানুষ হিসাবে সম্মান করে তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার আমি চেষ্টা করি। বিগত দিনে মেয়র যখন ছিলাম, পৌরসভার চেয়ারম্যান ছিলাম, কাউন্সিলর ছিলাম, তখনও যেভাবে ছিলাম এখনও ঠিক সেইভাবে থাকার চেষ্টা করি। আর আপনারা দোয়া করবেন। মানুষ হিসাবে তো আমাদের সবাইকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। একটা সময় আমাকেও এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন ততদিন যেন মানুষের কল্যাণে আমি পদপদবী থাকুক অথবা না থাকুক মানুষের কল্যাণে যেন কাজ করে আমি পৃথিবী থেকে বিদায় নিই। আমরা যেমন আপনার জন্য আমাদেরও অনেক অনেক শুভকামনা। আমি যদি তার আগে বিদায় নিয়ে নিই, পরে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘটাবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আসলে বিশেষণগুলো বলার প্রয়োজন নেই। বদরুদ্দিন আহমদ কামরান সবাই এক নামেই পরিচিত সিলেটের সবার কাছে। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে। আর আমরা অনুষ্ঠানটি সমাপ্তির জন্য আবারও কামরান ভাইয়ের কাছে যাচ্ছি। জি, আজকে ডিসেম্বরের 1 তারিখ, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয়ে ছিনিয়ে আনতে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধে আমরা আমাদের 30 লক্ষ শহীদকে হারিয়েছি, আমাদের 2 লক্ষ মা বোন যাদের ইজ্জত সম্পর্ক হারিয়েছেন। তাদের এই ত্যাগের ফসল আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। আমি গায়ক নই, আমি গান শুনতে পছন্দ করি। গান ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে। তো আমি 4টি লাইন এখানে আমাদের সব মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যেই আমি গাওয়ার চেষ্টা করব। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে।